দর্শক, গতকালকে বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর একটা বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। দীনেশ ত্রিবেদীর যেই বক্তব্যটা ছিল, উনি ওনার বক্তব্যে বলেছেন ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মিলে ১৬০ কোটি মানুষের শক্তি এক হলে তা বৈশ্বিক শক্তিতে পরিণত হবে এবং যা করার দুই দেশ একসঙ্গে মিলে করবেন। এবং বাংলাদেশের কৃষ্টি কালচার সবকিছু বা ভারতের কৃষ্টি কালচার সবকিছুই যেহেতু এক, যে কোনো সিদ্ধান্ত একভাবে নিবেন, আলাদা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, এ ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। ওনার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের তথ্যমন্ত্রী সহ বিভিন্ন মহল স্পষ্ট করে জানিয়ে দেয় যে বাংলাদেশের ২০ কোটি মানুষ ভারতের যে সকল ১৬০ কোটি মানুষ রয়েছে বা বাংলাদেশের ২০ কোটি মানুষ ভারতের কোনো অংশ নয়। বাংলাদেশ ১৯৭১ সালে নিজস্ব সার্বভৌম পতাকা এবং পরিচয়ে স্বাধীনতা লাভ করেছে। দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যকে অখণ্ড ভারতের প্রতিও ইঙ্গিত বলেও অনেকে মনে করছেন। বিশ্লেষকরা অনেক ধরনের বিশ্লেষণ করছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন দীনেশ ত্রিবেদীর এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য অশনি সংকেত হতে পারে। যেই পরিকল্পনা তারা করছেন বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম বা হিলট্রেক্স এলাকাগুলোকে নিয়ে, সেই সকল এলাকা দখল করার চেষ্টা তারা করতেছেন, তার দিকেও এক ধরনের ইঙ্গিত হতে পারে বলে অনেকে মনে করছেন। দীনেশ ত্রিবেদীর এই বক্তব্য আসলে কিসের ইঙ্গিত দিচ্ছেন, এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনা করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব যে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার হঠাৎ করে কেন বাংলাদেশের মানুষদেরকে ভারতের মানুষদের সঙ্গে মিলাতে চাচ্ছেন বা দুই দেশের শক্তিকে কেন মিলাতে চাচ্ছেন। ওনার এই ইঙ্গিত আসলে কি অখণ্ড ভারতের দিকে যাচ্ছে কিনা। অপরদিকে গত কয়েকদিন ধরে সীমান্তে পুশিনের ঘটনা ঘটছে। ভারতের বিজিবি চেষ্টা করছেন সীমান্তে পুশিন করার জন্য। শূন্যরেখায় অনেককে আটকে দিচ্ছে বাংলাদেশের বিজিবির সঙ্গে স্থানীয় যারা রয়েছেন ওই সকল এলাকার, তারাও আটকে দেওয়ার চেষ্টা করছেন। বিজিবির আটকে দেওয়ার মুখেও বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৪,৫০০-এর উপরে মানুষ পুশিন করেছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর গত ২ দিন আগে একটা বক্তব্যে তিনি প্রায় ৭,৫০০ মানুষ পুশিন করেছে এমনটা জানিয়েছেন। ৮৩৬ জনের মতো আরো পুশিনের অপেক্ষায় রয়েছেন এমনটাও জানিয়েছেন। একদিকে বাংলাদেশের বিজিবি চেষ্টা করছেন পুশিন ঠেকাতে, অপরদিকে ভারত দাবি করতেছে তারা তাদের পুশিন অভিযানে সফল হচ্ছেন। পুশিন নিয়ে আসলে কি কোন তথ্য গোপন করা হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন ভারতকে ১১ থেকে ১২ বার তারা চিঠি দিয়েছেন পুশিনের ব্যাপারে, কিন্তু সীমান্ত হত্যা বা পুশিন নিয়ে তারা ভারতের কোনো ধরনের সাড়া পায়নি। ভারত কেন আগ্রহী নয় সীমান্ত হত্যা বন্ধ এবং পুশিনের মতো এই ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধ করতে, এই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে ৩ জন আলোচক যুক্ত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন মেজর সাইফুল ওয়াদুদ এবং রয়েছেন জনাব নুরুজ্জামান। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি। দর্শক যারা দেখছেন আপনাদেরকে আমি যুক্ত করবো, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা যুক্ত হতে চান সেই লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা চেষ্টা করবো নেওয়ার জন্য। জনাব কর্নেল ফেরদৌস আজিজ ভাই, আমি আপনাদেরকে শুরু করি। প্রথমে যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার দুই দেশের শক্তিকে এক করতে চায়, বাংলাদেশের ২০ কোটি, ভারতের ১৪০ কোটি, সবকিছুই দুই দেশের মধ্যে তিনি আলাদা করে দেখছেন না, একসাথেই করতে চাচ্ছেন। দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন, যে অখণ্ড ভারতের প্রতি ইঙ্গিত বা ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির বা অশনি সংকেত কিনা? জনাব কর্নেল ফেরদৌস আজিজ, মিউট আছেন, মাইকটা আনমিউট করে নেবেন। মুনির ভাই, আমার নুরুজ্জামান ভাই, আমার কলিগ মেজর ওয়াদুদ, সবাইকে সালাম, এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এবং সামনে শুনবেন তাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ভারত স্বপ্ন দেখছে, স্বপ্ন আজকে থেকে না, সেই ৪৯ সাল থেকেই দেখছে। ৭১-এ কিছুটা তারা অ্যাচিভ করেছে, তারপর যতটুকুই আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেটাই আবার তারা অঙ্গীভূত করে নিয়েছে, করগ্রাহ্য বানিয়ে নিয়েছে বিভিন্ন সময়ে। শুধুমাত্র প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়টুকু ছাড়া বাকি সব সরকারের সময়ই ফ্যানের নয়েজ আসতেছে, ফ্যানটা একটু অফ করে দেন। জাস্ট এক মিনিট, একটু এক মিনিট।
জি, সরি, এই এই সময়টাতে ভারত তারা আধিপত্যবাদ বজায় রেখে এসেছে বিভিন্ন সময়ে। যেই আধিপত্য আমরা 24শে জুলাইতে ভেঙে দিয়েছি এবং হারিয়ে যাওয়া স্বাধীনতা আমরা পুনরুদ্ধার করেছি। আচ্ছা, এই জুলাই উত্তর বাংলাদেশে আমরা কেউ আর চাই না এই ভারতের আধিপত্য বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হোক। কথা লম্বা করতে চাই না, শুধু এটুকুই বলবো যে এই জুলাই উত্তর বাংলাদেশে আমাদের যে দলই সরকারে থাকুক না কেন, এই স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। বন্ধুত্ব দরকার হলে আমরা রাখবো না কারোর সাথে, কিন্তু আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে কম্প্রোমাইজ হওয়ার সুযোগ থাকে সেই জায়গাতে আমরা বন্ধুত্ব রাখবো না, নর্মাল সম্পর্ক থাকবে। বন্ধু এত পীড়িতের বন্ধু বানানোর কাউকে দরকার নাই। যা হোক, তো ভারত যখন মসজিদ ভাঙছে, কোরবানি দিতে দিচ্ছে না, মুসলিমদের মারধর ধর্ষণ হত্যা করছে, তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, পুশিং করছে, রংপুর ডিভিশন তারা নিয়ে নিবে টুকরা করে, ফেনী নিয়ে নিবে, এবং এই সময়ে এই ধরনের একটা খুনিকে ডিপ্লোমেট হিসেবে বাংলাদেশে পাঠানোটা একটা মানে আমি মোদির জন্য একটা দুষ্টামিমূলক পদক্ষেপ। কেন বলছি মোদির জন্য? কারণ সে বিজেপির এই ডিপ্লোম্যাট ত্রিবেদী যেন ত্রিবেদী সাহেব যে আসলেন, দীনেশ ত্রিবেদী, হ্যাঁ দীনেশ ত্রিবেদী, উনি আসলেন ল্যান্ড বাই রোডে আসলেন 7,000 টাকা, 6 থেকে 7,000 টাকা মানে বাই ইয়ার আসলে। তো বাই ইয়ার কেন আসলেন না? কত টাকা খরচ হইতো ভারত সরকারের? তার মোটিভটা কি? উনি যে বাই ল্যান্ড আসলেন, মানে এটা তো আমার মামার বাড়ি, মানে আমাদেরই অঙ্গরাজ্য, ওই ধ্যান ধারণা এখনো আছে। যাই ভাই, রাস্তা দিয়ে হেঁটে সবার সাথে টাটা দিতে দিতে যাই আর কি, ঢুকি বাংলাদেশে। ওই মোটিভটাই ওদের ভিতরে এখনো কাজ করছে, এটা হাত ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, বাংলাদেশে পাঠানো সাধারণত ক্যারিয়ার ডিপ্লোমেটরা ওয়েল ট্রেন্ড, হ্যাভ বিগ এক্সপেরিয়েন্স, গ্র্যাজুয়ালি তারা স্কিল ডেভেলপ করে, এক্সপার্টিস ডেভেলপ করে থ্রু ট্রেনিং অ্যান্ড জব, বিভিন্ন মানে সিচুয়েশন ডিল করতে করতে একটা সময় তারা ক্যারিয়ার ডিপ্লোমেট, মোটামুটি স্কিল্ড একজন পারদর্শী ডিপ্লোমেট হয়। তো সেই ক্ষেত্রে একজন যেখানে জুলাই উত্তর পরিবেশে তারাও চাচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হোক, তো সেই ক্ষেত্রে তারা গায়ের জোরে সম্পর্ক উন্নয়ন করতে চায়। কারণ গায়ের জোরে যদি না চাইতো তাহলে একে পাঠাইতো না। এটা আমাদের বাংলাদেশিদেরকে বুঝতে হবে। কারণ ক্যারিয়ার ডিপ্লোমেটের মধ্যে টলারেন্স থাকে, ডিসিপ্লিন থাকে, তারা ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকে, লং স্টাডি থাকে তাদের স্ট্র্যাটেজিক অ্যান্ড লোকাল ইস্যুস এর উপরে, হ্যাঁ, এবং তারা শ্রদ্ধাবোধ থাকে, ডিপ্লোমেটিক নর্মসগুলো তারা ফলো করে। আচ্ছা, বাট পলিটিক্যাল ডিপ্লোমেট যেগুলা, এটাগুলো নিয়ে নিয়োগকৃত হয় সাধারণত রাষ্ট্রপ্রধান দ্বারা। তাহলে সেক্ষেত্রে মোদি কর্তৃক সরাসরি নিয়োগকৃত এই ত্রিবেদী, এটা আমাদেরকে বুঝতে হবে। ইজ এ পলিটিক্যাল ডিপ্লোমেট। সে এমন একটা পলিটিক্যাল ডিপ্লোমেট অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদ যার হাত রক্তে রঞ্জিত, মুসলিমদের রক্তে রঞ্জিত, এবং তার দ্বারা শুধু মুসলিমরাই না, ওই পারে নিম্নবর্ণের হিন্দুরাও নির্যাতিত। যেমন আজকে এই আধা ঘন্টা আগে একটা ভিডিও দেখছিলাম যে ওপারে গঙ্গা স্নানে নেমেছে নিম্নবর্ণের হিন্দুরা, ওদেরকে পিটায় উঠায় দিচ্ছে। সো ওই পারে যে শুধুমাত্র মুসলিমরা অত্যাচারিত হচ্ছে না, আর মুসলিমরা অত্যাচার করতে করতে শেষ করে দিল। ভারতীয়দেরকে এই জিনিসটা বুঝতে হবে যে তারপরে অলরেডি তোমাদেরকে করছে এবং তোমাদেরকেও শেষ করে দিবে এই ব্রাহ্মণ যাত্রা, এই বিজেপি, এই হিন্দুত্ববাদী সরকার। তো ভারতের নিজের পায়ে নিজেরা কুড়াল মারছে। আচ্ছা, সে স্বপ্ন দেখছে 140 কোটি আর 20 কোটি, মানে আমরাই তো, আসো না, আমরা মিলে মিশে সংসার করবো। আবার হাসিনা সরকার যেমন সংসার করে গেছে, তো আবার সেই সংসার করার আহ্বান জানাইতে সে আসছে। তার মোটিভটাই তো খারাপ, যে সিচুয়েশনটা তারা তৈরি করেছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এবং এই সরকার, আমাদের বিএনপি সরকার বসার পরও যেভাবে ডিস্টার্ব করে যাচ্ছে বিএনপি সরকারকে বিভিন্ন ইস্যু দিয়ে, পুশিং, আবার 2 দিন পরে দেখবেন যে হিল ট্যাক্স দিয়ে শুরু করেছে। 24 আগস্টের পরপরই তো তারা আবার করেছে, ওই আমাদের ফেনী, কুমিল্লা ওসব অঞ্চলে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে অত্যাচার করেছে। তো ওরা তো একটার পর একটা করেই যাচ্ছে এবং করেই যাবে কেন? কারণ ওদের একটা সন্ত্রাসী রাষ্ট্র, ওরা সন্ত্রাসী অর্গানাইজেশন, এদের কোনো চরিত্র নাই, এদের রক্ত খারাপ,
ডিএনএ ক্রোমোজোম জিনের মধ্যে এদের দোষ। এটা 20 বছর এদের ট্রেনিং দিলেও কিন্তু এরা যে উন্নত জাতিতে পরিণত হবে তা কিন্তু নয়, হওয়ার নয়। তাদের মানে নেচারটাই এরকম। আচ্ছা, তার এই স্টেটমেন্টের জন্য আমি বলবো আমার সরকারকে তাকে শোকজ করা এবং তাকে এক্সপ্লেনেশন চাওয়া তার কাছ থেকে, কেন সে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্বে সে আঘাত করল, আমাদের হৃদয়কে আঘাত করল। তার মোটিভটা কি, কোন সাহসে সে এই ধরনের বক্তব্য দিল। সে তো আনফিট, সে ডিসকোয়ালিফাই হয়ে গেল টু ওয়ার্ক এজ এ ডিপ্লোম্যাট এই একটা স্টেটমেন্টের মধ্য দিয়ে। একটা ক্যারিয়ার ডিপ্লোম্যাট যদি হতো, তার মানে যদি দুষ্টামিও থাকতো, সে কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দিত না। একটা ক্যারিয়ার ডিপ্লোম্যাট জানে কখন কিভাবে কোন নর্মস ফলো করে, শিষ্টাচার ফলো করে কাজ করতে হয়। তার মানে একটা অদক্ষ, অযোগ্য, ডাকাত, খুনি, অথর্ব, সাড়ে শয়তান একটা পলিটিক্যাল ডিপ্লোম্যাট এখানে পাঠিয়েছে মোদি ইচ্ছা করেই। কারণ আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো কিন্তু লিঙ্কটা, পুশিন, রাম মন্দির, কৃষ্ণ মন্দির, রংপুরে পলাশবাড়ি বরাবর নেকটা চিকন আছে, পুরো আলাদা করে নিয়ে যাওয়া তাদের স্বপ্ন, তারা সেইভাবে কাজ করছে। তাদের ইস্কন আছে, অপারেটিভ আছে, এবং তারা ওই পারে মিডিয়া দিয়েও তারা হাম্বিদাম্বি করছে, পুশিন করে যন্ত্রণা দিচ্ছে, মানবতর জীবনযাপন করাচ্ছে ওই পারের মুসলিম যাদেরকে পুশিন করতে চাচ্ছে। তুমি হিন্দু পুশিন করো না কেন? তুমি আওয়ামী লীগের যারা গিয়ে ওই পারে পালিয়ে আছে তাদের পুশিন করো না কেন? তাদেরকে ফেরত দাও না। তোমার আচ্ছা, পুশি তো করছে, তারপর ইন্টারন্যাশনাল নর্মস তো তারা ফলো করেই না, আইন ফলো করে না। যেহেতু সন্ত্রাসী রাষ্ট্র, কানাডাতে শিখ নেতাকে তারা মেরেছে, আমেরিকাতে আরেকটাকে মারতে গিয়ে ধরা খেয়েছে। তো পুরা পশ্চিমা দুনিয়া, পুরা বিশ্ব জেনে গেছে ভারত একটি অসভ্য সন্ত্রাসী রাষ্ট্র, একটি সন্ত্রাসী অর্গানাইজেশন। ভারতীয় মিডিয়া মিথ্যাচারে ভরপুর। তারা সকাল বিকাল মানে ঘুম থেকে উঠে মিথ্যা শুরু করে, ঘুমানোর যাওয়ার আগে একটা মিথ্যা বলে যায়, যাতে বাকি না থাকে, পরের দিন লোট না টানতে হয়। দিনের মিথ্যাগুলা বলে শেষ করে। এই হচ্ছে ভারতের চরিত্র। আচ্ছা, ত্রিবেদী সাহেব তো কোনো নর্মস মানছেন না, এবং প্রথম দিনই উনি ডিপ্লোম্যাটিক নর্মস ভায়োলেট করেছেন, এবং আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সো যেই ব্যক্তি আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, আমি তাকে হুমকি স্বরূপ দেখছি। এনিওয়ান হু সিমস টু বি মানে রিস্কি or harmful for the national security, he must be thrown back. He must be thrown back at any cost, immediately. সে আমার নিরাপত্তার প্রতি, আমার দেশের নিরাপত্তার জন্য সে হুমকি স্বরূপ। এভাবেই তাকে গণ্য করতে হবে, আমার সরকারকে এবং বিরোধী দলকে এবং সকল প্রতিষ্ঠানগুলোকে এটা ধর্তব্যে আনতে হবে। কারণ সে অলরেডি তার কথায় স্পষ্টই সে বুঝিয়ে দিয়েছে, ইনডাইরেক্টলি বলার কিছু নাই। সে মোটামুটি যতটুকু বলেছে এটা ডাইরেক্টলি হয়ে গেছে বলা, যে তুমি আমি এক, তুমি আমার অঙ্গরাজ্য, তুমি আমি মিলেমিশে সিদ্ধান্ত নিব, সবকিছু সব কাজ একসাথে করবো, আমরা শক্তিশালী হব। বাট তোর জায়গায় তুই শক্তিশালী হ না, তোর কে কইছে এখানে আসতে? তুমি নিজে শক্তিশালী হও, নিষেধ করছে কে তোমাকে? আমাকে কেন দরকার? আমি আমার মতো বাঁচবো, আমার মতো থাকবো, আমি আমার সিদ্ধান্ত নিব। স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র, তুমি আমার স্বাধীনতা সার্বভৌমত্বে হাত দিয়েছো, ইউ আর নো মোর কোয়ালিফাইড টু অ্যাক্ট অ্যাজ এ ডিপ্লোম্যাট। তুমি ডিপ্লোম্যাট হিসেবে বাংলার মাটিতে বা ভারতীয় হাই কমিশনার হিসেবে বাংলার মাটিতে কাজ করার জন্য যোগ্যতা হারিয়েছো। তার ক্রেডেনশিয়াল কিভাবে অ্যাকসেপ্ট করা হলো? নর্মালি ডিপ্লোম্যাট চ্যানেলে ক্রেডেনশিয়াল, তার পরিচয়পত্র, ডকুমেন্টস ইত্যাদি প্রেরণ করা হয়। আমরা এর আগেও কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে সে আসতে পারে, অতএব তার ব্যাকগ্রাউন্ড জানা আছে সবার। সেই ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে তার ক্রেডেনশিয়াল অ্যাকসেপ্ট করলো? কে এর পিছনে? কে? ইন্টারিম গভর্নমেন্টের কেউ করে গেছে, তাহলে তাদেরকে ধরতে হবে। আর যদি এই সরকার আসার পরে সেটা সাইন হয়ে থাকে, অ্যাকসেপ্ট করে থাকে, অ্যাকসেপ্টেন্স লেটার পাঠিয়ে থাকে, তাহলে কারা এর পিছনে দায়ী, কারা কাজ করেছে, কারা ইনফ্লুয়েন্স করেছে তাকে গ্রহণ করার জন্য, এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আমি একজন সাধারণ জনগণ হিসেবে এই দাবি করছি আমার বর্তমান সরকারের উপর। আচ্ছা, এ ধরনের নিয়োগ সাধারণত হোস্ট কান্ট্রির জন্য বিপজ্জনক, এবং সেই বিপদটা আমরা প্রথম দিনই সে ইঙ্গিত বলে দিয়েছে। সাধারণত পলিটিক্যাল ডিপ্লোম্যাট যারাই অ্যাপয়েন্টেড হয়,
তারা কিন্তু হোস্ট কান্ট্রির অনেক ডিসিশন মেকিং প্রসেসের উপরে, গভর্নমেন্টের উপরে ইনফ্লুয়েন্স করে অবৈধভাবে। বিকজ তাদের সাথে একটা হোস্ট কান্ট্রির পলিটিক্যাল লিডারদের সাথে তার একটা অ্যাপ্রোচ থাকে সরাসরি যাওয়ার, কিন্তু ক্যারিয়ার ডিপ্লোমেটরা নর্মস মেনে চলে। তো তার মতো একটা দুষ্ট লোককে কিভাবে নিয়োগ দেওয়া হলো আর কিভাবেই বা আমরা একসেপ্ট করলাম তার ক্রেডেনশিয়াল, এটা কিন্তু প্রশ্ন রাখে। এই জিনিসগুলো বুঝতে হবে। দুই দেশের রিলেশনটা যেখানে সবাই চায় একটু নর্মালসিতে ফেরত আসুক, সেই ক্ষেত্রে তাকে এইভাবে গ্রহণ কে করলো, কারা করায়, এটাও একটা প্রশ্ন। এদেরকে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ডিপ্লোমেটদেরকে আমরা চাই না, যার হাত রক্তে রঞ্জিত, মুসলিমদের রক্তে রঞ্জিত, নারীদের নির্যাতনে যার হাত সিদ্ধ, তাকে কিভাবে আমরা এই মুসলিম দেশে, এই বাংলাদেশ সরকার তাকে একসেপ্ট করব? আমি এই সরকারের প্রতি আমি এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশ্ন আমি আমার সরকারের উপর ছুড়ে দিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর উত্তর দিতে হবে। জি, আরো আছে। আচ্ছা, মোদি বিজেপি একটা খুনি দল, আরএসএস বিজেপি এরা সন্ত্রাসী এবং খুনি দল, এটা সবাই জানে। যার হাতে রক্ত, তাকে আমি তো কোনোভাবেই গ্রহণ করতে পারি না। হি ক্যানট বি একসেপ্টেড, কোনোভাবেই না, কোনোভাবেই কাম্য না, কেউ চাই না। আর তারপরও সে যে প্রমাণ করে দিল সে যে একটা খুনি, তার যে ধাঁচ নেচার এইরকম, ওই বিজেপি ধাঁচ, সে তো তার মুখের কথাতেই সেটা প্রকাশ পেয়ে গেল এবং প্রমাণ হয়ে গেল। এরপরও কি আমরা তাকে রাখবো? আমাদের কোনোভাবেই তাকে রাখা যাবে না। আমি জনগণকে জানাবো, জনগণ যেন জেগে উঠে। আমরা কেউ তাকে চাই না, দলমত নির্বিশেষে। আমরা এই খুনি একজন ডিপ্লোমেটকে আমরা চাই না। ধ্রুবীসন্ধমূলক আচরণ মনোভাব এই ডিপ্লোমেটকে আমরা চাই না। আমরা চাই ক্যারিয়ার ডিপ্লোমেট। আপনি আরেকটা ক্যারিয়ার ডিপ্লোমেট পাঠান, 6 মাস থাকবে না, খালি থাকবে, সেকেন্ড ম্যান তারা করবে। এটা করতে হবে, এটা করতে হবে। আমি সকল দল মত নির্বিশেষে সকলের প্রতি, জনগণের প্রতি, সকল জুলাই সংগঠনের প্রতি এবং সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাবো, তাকে ইমিডিয়েটলি ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নিতে, চাপ দিতে। আমরা জনগণকে দরকার হলে মাঠে নেমে আসতে হবে। আমরা এই ধরনের খুনি এবং আমার রাষ্ট্রের প্রতি যে স্বরূপ, তাকে আমি চাই না। আমরা ক্যারিয়ার ডিপ্লোমেট পাঠান। অন্যান্য অনেক ইস্যু যখন লিঙ্কড আপ, তখন এই ধরনের একটা ব্যক্তিকে কিভাবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে, হাই কমিশনার নিয়োগ দিয়ে এখানে পাঠায়, তার মানে বুঝতেই পারছি, আমরা সবাই বুঝতে পারছি যে সে একটা মিশন নিয়ে এসেছে। হোয়াট ইজ দ্যাট মিশন? সে মিশনের মূল বস্তুটা সে বলেই ফেলেছে। তাহলে বোঝার আর কি বাকি আছে? সে তো হি ওয়ান্টস টু অ্যাকমপ্লিশ দ্যাট মিশন। সে তার টেইনুরে থেকে ওই মিশনটা কমপ্লিট করতে চায়। এখানে আমাদেরকে সতর্ক হতে হবে, খুব হালকা ভাবে নিলে হবে না। পুশিন রংপুর নিয়ে ওরা যা যা বলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং ওদের থিঙ্ক ট্যাঙ্করাও বলেছে, দায়িত্বশীল পর্যায়ে থেকে তারা বলেছে, এগুলা হালকা ভাবে নেওয়ার কিছু নাই। অতএব জেগে ওঠো বাহে, সবাইকে আমাদের জাগতে হবে এবং সবাইকে বুঝতে হবে এই পারে ফিফথ কলামিস্ট কারা আছে, রয়্যাল এজেন্ট কারা আছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কারা চাকরি করছে ওয়ার্ক পারমিট সহ, এরা সবাই রয়্যাল এজেন্ট। ইভেন ইউএনডিপি তো ইন্ডিয়ান লোকজনে ভরা এবং টপ পজিশনগুলোতে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইন্ডিয়ান লোক ভরা টপ পজিশন। মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য আমার দেশের টপ 5 পজিশনের জন্য সিইও বা এমডি সহ বা কান্ট্রি ডিরেক্টর সহ, পদটা সহ 5 জনের মধ্যে 4 জন আমার দেশকে দিতে হবে, আমার দেশে দিতে হবে। এগুলো সরকারকে এই জিনিসগুলো এখন থেকেই নজর দিতে হবে। আর ক্যারিয়ার ডিপ্লোমেট ছাড়া কোনো ধরনের ডিপ্লোমেট যেন গ্রহণ করা না হয়, এবং যেটা এসে গেছে একে অনতিবিলম্বে ফেরত পাঠাতে হবে। এ ব্যাপার কোনো সন্দেহ নাই। আমি মাঠে নামবো, আন্দোলন করব, একে হটাতেই হবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে ভারতের অ্যাম্বাসেডারকে। জি আচ্ছা, ঠিক আছে, এখানে ধন্যবাদ। ধন্যবাদ। আমি দ্বিতীয় পর্যায়ে আবার আসছি। নুরজামান ভাইয়ের মাইকটা মিউট আছেন, আনমিউট করতে হবে। দীনেশ ত্রিবেদীর বক্তব্য নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে, বিশেষ করে দুই দেশকে এক করার কথা বলছেন। অনেকে বলছেন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি হুমকি বা অশনি সংকেত দীনেশ ত্রিবেদীর এই বক্তব্য। আপনি কি বলবেন জনাব নুরজামান? ধন্যবাদ। আমার সম্মানিত দুজন সহ আলোচক আছেন এবং যে সকল দর্শক দেখছেন, ফেরদৌস আজিজ ভাই অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন যে আমি তার একটা কথার সূত্র ধরেই যদি আমার আলোচনাটা শুরু করি, যে রাজনৈতিক ডিপ্লোমেট,
এই দীনেশ ত্রিবেদীকে যখন নিয়োগ দেওয়া হয় তখনই আমরা কথা বলেছি, এবং বিশেষ করে দীনেশ ত্রিবেদী তিনি তার রাজনীতি শুরু করেছিলেন মূলত তৃণমূল কংগ্রেস দিয়ে, এবং সেখান থেকে তিনি ভারতের সরকারের মন্ত্রীও ছিলেন। পরবর্তীতে আপনার এই মমতার সাথে বনিবনা না হওয়ায় শেষ এক পর্যায়ে তিনি মন্ত্রিসভা থেকে বের হয়ে ভারতের হিন্দু মৌলবাদী সংগঠন বিজেপির সাথে গিয়ে নিজেকে সম্পৃক্ত করেন, এবং সেই বিজেপির রাজনীতি করে সেখানেও তিনি সুবিধা নিয়ে সেখান থেকে পরবর্তীতে এখন সেই রাজনৈতিক ব্যক্তিকেই বাংলাদেশের মতো একটি নাইবার কান্ট্রি এবং যার সাথে ভারতের টানাপোড়েন প্রায় লেগেই আছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে একজন প্রফেশনাল কূটনীতিকের ক্ষেত্রে যেটা হয়, তিনি তার প্রফেশনালিজম দিয়ে কথা বলেন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়গুলোকে উপস্থাপনের চেষ্টা করেন, কিন্তু যখন পলিটিক্যাল ব্যক্তিকে আপনার রাষ্ট্রদূত নিয়োগ করা হয় তখন সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের সেটা বিবেচনায় আনতে হবে যে কেন প্রফেশনালিজম থেকে পলিটিক্যাল ব্যক্তিকে সিলেক্ট করা হলো। এখন তিনি এক্স্যাক্টলি কি কথা বলেছেন? তিনি বলছেন যে 140 কোটি জনসংখ্যা আর বাংলাদেশের 20 কোটি যদি একসঙ্গে করা হয় 160 কোটি, দুই গণতান্ত্রিক দেশের শক্তি এবং এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা একটি বৃহৎ জনশক্তিতে রূপান্তরিত হবে। তিনি আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। তিনি একটা কথা বলছেন যে যদি এক হয় তাহলে একটা বৃহৎ শক্তি হবে, আবার বলছেন আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে পরিণত হবে। যেহেতু দুটি দেশ, দুটি মানচিত্র, দুটি ভৌগোলিক সীমানা, দুটি কালচার, যদিও কালচারালি আমরা অনেকগুলো কালচারে কিন্তু সাউথ এশিয়ার দেশগুলা কিন্তু প্রায় সিমিলার। আপনি বলতে পারেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই দেশগুলো আমরা মোরলেস আমাদের কালচারালি অনেক মিল আছে। এখন প্রথমত আসেন তার এই কথাটাকে আমরা যদি পজিটিভ ওয়েতে দেখি, যে তিনি বলছেন যে ওভারঅল এই সাউথ এশিয়ার সবগুলা রাষ্ট্রকে নিয়েই তিনি আসলে সেটাই সম্ভবত বুঝাতে চেয়েছেন যে আমরা এক হয়ে সকলের উন্নয়নটা করব। কিন্তু তাদের যে অতীত কার্যক্রম, যদি এটার অপর পৃষ্ঠে আমরা বিবেচনা করি, তাদের যে অতীত কার্যক্রম সেটা কি এই ধরনের ইঙ্গিত দেয় কিনা, আমাদের এইটাকে বিশ্লেষণ করতে হবে। ফার্স্ট অফ অল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমরাই আমাদের মানে আরেকটি রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ভারত আমাদের পক্ষে ছিল, আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু সেই ভারত বিশেষ করে তাদের যে এক ধরনের অখণ্ড ভারত বলে বারবার তারা যে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছে, সেই অখণ্ড ভারতে আবার তিনি এটাও বলছেন যে বাংলাদেশের 20 কোটি যদি আপনি সত্যিকার অর্থেই একই কালচার, একই দর্শন বা একই রাজনৈতিক ফিলোসফি নিয়ে, রাজনৈতিক ফিলোসফি বলতে আমি বুঝাচ্ছি না একই দল, অর্থাৎ মানবাধিকার, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, কালচারাল স্বাধীনতা, এইগুলার বিবেচনায় যদি বলেন তাহলে কেন আপনি শুধু বাংলাদেশের কথা বলছেন? আপনার তো এখানে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এগুলোও আসার কথা, বা মায়ানমারও আসার কথা। তার মানে তার এই কথাটা, আবার যেহেতু তিনি একজন পলিটিক্যাল পার্সন, আমি যদি বলি প্রফেশনাল কূটনীতিকের চেয়ে তিনি একজন পলিটিক্যাল পার্সন ছিলেন, তার এই কথাটা রাজনৈতিকভাবে যেহেতু তিনি অন্য দেশে একজন কূটনীতিক হয়ে নিয়োগপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন, তার এই কথাকে তার দেশের অভ্যন্তরের রাজনৈতিক বক্তব্যের মতো উড়িয়ে দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। এক, দ্বিতীয়ত হচ্ছে তাদের যে গত কয়েক বছরে, বিশেষ করে 15-17 বছর শেখ হাসিনার সময় যে শাসন ব্যবস্থা আমরা দেখলাম, যে বাংলাদেশের মানুষকে অগণতান্ত্রিক পরিবেশে রেখে দাবিয়ে রাখার এক ধরনের চিন্তা। তাহলে আপনি যখন বলছেন যে এক হলে বৃহৎ শক্তি হবে বা বিশ্ব পরিমণ্ডলে তারা স্ট্রং ভয়েস রেজ করতে পারবে, সেখানে আপনি এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থাকে জিইয়ে রেখেছেন গত 15 বছর। এক, দ্বিতীয়ত হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশটা অবশ্যই ভারতের মানে 3 দিকেই ভারত আছে, সেখানে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, ভারতও নদীমাতৃক দেশ, এবং বেশিরভাগ নদী কিন্তু ভারতে সৃষ্টি হয়েছে, সেটা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে বঙ্গোপসাগরে। তা আপনি এই 54টি নদীর অভিন্ন নদীর পানি বন্টনের ব্যাপারে বাংলাদেশের মানুষকে শুকনো মৌসুমে পানি দিচ্ছেন না, আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বন্যার পানিতে তাদের ক্ষতি করছেন। তাহলে আপনার এই যে বিশ্ব পরিমণ্ডলে এক হয়ে আপনি ইন্ডিয়াকে এবং বাংলাদেশের মানুষকে এক পেয়ে বাবার তো কোনো স্কোপ আমরা দেখছি না। আপনি মুখে বলছেন এটা, কিন্তু বাস্তবে কি করছেন? বাংলাদেশের জন্য সমস্যা ক্রিয়েট করতেছেন। আপনি তিস্তা ব্যারেজের কথাই ধরুন, আপনি টিপাই মুখে বাঁধের কথাই বলুন,
তার মানে যদি আপনি এই বাংলাদেশকেও আপনার নিজের দেশের মানুষের মতো ভালোবাসেন, যদিও ভিন্ন পতাকা, ভিন্ন মানচিত্র, ভিন্ন সংবিধান, অবশ্যই ভিন্ন দেশ, রাইট, থাকেও, আর যদি আপনি ওভারঅল আপনার ব্রডার কনটেক্সটে আপনার ফরেন পলিসিকে ওইভাবে দেখতে চান, সেটা তো আপনার কাজে প্রমাণ হতে হবে। এক, তার বাক্যের শেষ যে অংশটা তিনি বলছেন আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে না। দুই দেশের জনশক্তি আপনার একত্রিত করে আপনি ওইভাবে হবে না। সেটা হয়তো বা তিনি আবেগী বা রূপ করতে বলেছেন, বাট সেই আবেগী বা রূপ করতে তার এই প্রেজেন্টেশনটা তখনই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে যদি সেটা তাদের পররাষ্ট্রনীতি বা তাদের সরকারের কাজের দ্বারা প্রমাণিত হয়। দ্বিতীয় যে বিষয়টা আসেন, অতি সম্প্রতি আপনি বলছেন যে দুই দেশের মানে শক্তিকে এক করতে, অন্যদিকে আপনি আপনার ধর্মীয় স্বাধীনতার জন্য জনগণকে নিপীড়ন করতেছেন। আপনার দেশের সংখ্যালঘু সম্প্রদায়, একটু আগে আজিজ ভাই যেটা বলছিলেন যে নট অনলি মুসলিমস, ওইখানে কিন্তু লোয়ার কাস্টের হিন্দু ধর্মের মানুষরাও কিন্তু অসম্ভব রকম সমস্যা আছে। খ্রিস্টিয়ান বা জুইশ যারা আছে সেটা সংখ্যা তো বেশি নয়, তাদের উপর ওই রকম খুব একটা নির্যাতন হচ্ছে না। নির্যাতন হচ্ছে মূলত আপনার নিম্নবর্ণের হিন্দু এবং আপনার ওই যে নাগা সম্প্রদায় বা কুকি সম্প্রদায় কিংবা ওই যে উপজাতি গোষ্ঠীগুলা, এদেরকে তারা খুব বেশি নির্যাতন করে। কিন্তু বিশেষ করে তাদের টার্গেটটা হচ্ছে মুসলিম, কারণ যেহেতু দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে মুসলমান, এবং প্রায় তারা সংখ্যাটা আমি যেটা মনে করি তারা প্রকাশ করে না, সেটা অ্যারাউন্ড 25% মুসলিম আছে ভারতে এখনো। যাই হোক, তাহলে তাদেরকে তাদের কার্যক্রমের দ্বারা যেটা প্রমাণ করতে হবে, আমি সেটাই মানে কনক্লুশন টানবো, যে কার্যক্রমের দ্বারা তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আবার যেখানে তার দেশেরই, তিনিও যে অঞ্চল থেকে এসেছেন সেই অঞ্চলেরই নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলমানদের নামাজ পড়তে দেয়া হবে না। তিনি ধর্মীয় নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে ইসলাম পালন করুন আপনারা, কিন্তু নামাজ পড়তে মসজিদে যেতে পারবে না, এরকম সুস্পষ্ট কথা তিনি বলছেন। এই ধরনের সাম্প্রদায়িক একটি রাষ্ট্র এবং জঘন্যতম ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা রাষ্ট্রের একজন মুখ্যমন্ত্রী যখন এই কথা বলেন, তখন এই দীনেশ ত্রিবেদীর কাছ থেকে আমরা কোনো ধরনের স্টেটমেন্ট দেখিনি। কাজেই তাদের সেই যে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করে বাংলাদেশকে ছোট রাষ্ট্র হিসাবে চাপে রাখার যে এক ধরনের অপকৌশল বা অপরাজনীতি, এবং তাদের অনুগত সরকার গত কয়েক বছর ছিল বিদায়, এখন যেহেতু তাদের অনুগত সরকার না হয়ে নিজস্ব মেরুদণ্ড নিয়ে, নিজস্ব সক্রিয়তা এবং স্বাধীনতা নিয়ে যেহেতু তারেক রহমানের সরকার এখন সরকার পরিচালনা করছে, বা ইউনূস সরকারও সেভাবেই পরিচালনা করছে, কাজেই আমরা নিকট ভবিষ্যতে হয়তো আরো অনেকগুলা এরকম বক্তব্য এবং রেটরিক কিছু আলোচনাও শুনতে পাবো, কিংবা এটার প্রেক্ষাপটে সাময়িক উত্তেজনাও হতে পারে। আমাদেরকে সেটা অত্যন্ত সতর্কতার সহিত এই ধরনের পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, এই পর্যন্তই। জি, ধন্যবাদ জনাব নুরুজ্জামান। জনাব মেজর বাদল ভাই, আমি প্রথম বিষয়টাই আছে যে দীনেশ ত্রিবেদী দুই দেশ এক করার বক্তব্য দিচ্ছেন, পাল্টা প্রতিক্রিয়া বাংলাদেশের তথ্যমন্ত্রীর কাছ থেকে অনেকেই পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন। সামহাওনার এই বক্তব্যটাকে আসলে অখণ্ড ভারতের দিকে ইঙ্গিত করছে কিনা জনাব মেজর? জি, ধন্যবাদ এনামুল হক মনির ভাই, ফেরদৌস স্যার এবং নুরুজ্জামান ভাই, আপনাদের সালাম, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও সালাম, এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নবনির্বাচিত ভারতের ডিপ্লোম্যাটস দীনেশ ত্রিবেদী, আমার মনে হয় ওনার এই মন্তব্য করার যেই সময়ে উনি এই মন্তব্যটা করেছেন, এটা আমার মনে হয় বাংলাদেশের সমসাময়িক পর্যায়ে যে সমস্ত বা যেভাবে বাংলাদেশের বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল যে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এই সময়ে ওনার এই মন্তব্যটা, এটা আমি বলবো যে একজন ডিপ্লোম্যাটসের কাছ থেকে কখনোই আসলে কাঙ্ক্ষিত না। কেন কাঙ্ক্ষিত না? মূলত আমি ওনাকে কিন্তু আসলে ডিপ্লোম্যাটস হিসেবে, আমার পূর্ববর্তী ফেরদৌস স্যারও বলেছেন, নুরুজ্জামান ভাইও একটু টাচ করেছেন, উনি কিন্তু আসলে কিন্তু রাজনীতিবিদ। উনি কিন্তু ঠিক ডিপ্লোম্যাট হিসেবে উনি কিন্তু আসেননি। সো আমার থেকে মনে হয় যে ভারত ওনাকে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পেছনের একটা অন্যতম কারণ হচ্ছে এখানে এটা একটা পলিটিক্যাল
একটা ডিজায়ার বা তারা তাদের যেই এজেন্ডা আছে সেই জায়গায় বাস্তবায়ন করার জন্য এরকম একজন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্যক্তিকে ওনারা হাই কমিশনার হিসেবে দিয়েছেন। আদারওয়াইজ ভারতের মতো দেশের জন্য একজনকে বাংলাদেশের মতো এরকম একটা স্পর্শকাতর দেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ডেফিনেটলি ওনাদের ডিপ্লোম্যাটস কেউ ছিল, বাট রাজনৈতিকভাবে নির্বাচিত করার পেছনেও হয়তো একটা যুক্তি থাকতে পারে ওনার। আমি বলবো যে দীনেশ ত্রিবেদী উনি যেই কবিতা বলেছেন, আমি বলবো যে এটা উনি কবিতার আকারে বলেছেন। ভাই, এই কবিতা বলার সময় এখন আর নাই। একই আকাশ, একই বাতাস, আসেন আমরা একসাথে হয়ে যাই, গোলাগুলি করি, হ্যাঁ কোলাকুলি করি। তো কোলাকুলি করার তো অনেক অনেক বিষয় আছে, অনেক সুযোগ আছে। আপনি কোন জায়গায় আমার সাথে কোলাকুলি করেছিলেন, কিংবা আমাকে অন্য কখন কখন আপনি আমাকে কোলাকুলি করার জন্য সুযোগ দিয়েছিলেন, বা আপনার সাথে একই অভিন্ন লক্ষ্যে যাওয়ার জন্য সুযোগ দিয়েছিলেন? ভাই, আপনাকে যদি আমি এখন ভারতের হাই কমিশনারকে যদি প্রশ্ন করি, যদি আপনার তথ্য মোতাবেক যদি হয় যে 140 আর 20 160, তাহলে ভাই আমি চায়নার 141-এর সাথে আমি বাংলাদেশ যোগ করলে সমস্যা কোথায়? আর আমি যদি পাল্টাবার আপনাকেও যদি প্রশ্ন করি যে আমার মতো ছোট দেশের সাথে আপনি এত সখ্যতা কেন? যান ভাই, ভারত এবং পাকিস্তান দুই দেশ মিলে যদি একসাথে হয়ে যান, তাহলে তো বিশ্বের একটা বিশাল পরাশক্তি হয়ে যাবেন। যান না দেখি। তো সেখানে কেন আপনাদের আগ্রহ নাই? আপনারা যদি বিশ্বের পরাশক্তি হতে চান, জনসংখ্যা এবং ডিপ্লোমেসি বলেন সব দিক দিয়ে যদি শক্তিশালী হওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, বাংলাদেশের দিকে চোখ দেবেন না, অনুগ্রহ করে পাকিস্তানের দিকে চোখ দেন। পারলে পাকিস্তানের সাথে জোটবদ্ধভাবে হয়ে এই সাবকন্টিনেন্টকে লিড করেন এবং বিশ্ব দরবারে আপনারা আপনাদের যে দাদাগিরি সেটা আপনারা দেখান। দয়া করে আমাদের সাথে আসবেন না। আমরা আপনাদের সাথে এই ধরনের ডিপ্লোমেসিতে কখনো যেতে রাজি না, কারণ আপনারা যেই মুখে মধু অন্তরে বিষ, এটা কিন্তু আসলে কিন্তু খুবই প্রমাণিত। সুতরাং আপনি প্রতি বছর আমার বর্ডারে গড়ে 40-50 জনকে হত্যা করবেন। আমার যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা আমি যদি ডেভেলপ করতে যাই, আপনার টনক নড়বে। আমার বিমানবন্দর লালমনিরহাট করতে গেলে আপনার অস্বস্তি শুরু হয়ে যাবে। আমার দেশের পারচেজ করতে গেলে আমি যদি টার্কির সাথে আমি যদি সামরিক শক্তি চুক্তি করতে যাই, আপনার জ্বর উঠে গায়ে। আমি যদি আমার ড্রোন কারখানা যদি স্থাপন করার জন্য আমি যদি চুক্তি করতে যাই, সেখানে আপনার অস্বস্তি। আমি যদি F-16 আমি যদি বিমান প্রতিরক্ষা, আমি যদি আমার আকাশ প্রতিরক্ষাকে স্ট্রং করার জন্য আমি যদি বিমান কিনি, রাডার কিনি, সেখানে আপনার অস্বস্তি। তো সব জায়গায় কিন্তু আপনার অস্বস্তি। আরো যদি বলি, এই লিস্টটা কিন্তু অনেক লম্বা। আমি এই সময়ে ওনার এই বক্তব্যটার পেছনে একটা বিশাল কারণ আমি খুঁজে পাই। আপনি দেখেন বাংলাদেশ এখন কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরে কিন্তু আমাদের গঙ্গা চুক্তির যে নবায়ন যেটা হবে, যেটা মেয়াদ শেষ হবে এবং নতুন করে সেটার নবায়ন হবে। পদ্মা ব্যারেজ অনগোয়িং, তিস্তা ব্যারেজের ইস্যুটা অনগোয়িং, ঠিক আছে? সেখানে আমরা আমাদের এয়ার ডিফেন্স এবং আমাদের এয়ারক্রাফট আকাশ প্রতিরক্ষার যেটা সামরিক শক্তি বৃদ্ধির সেই ব্যাপারটাও কিন্তু আমরা কিন্তু অলরেডি ফাইনালাইজড, এবং সেটাও কিন্তু আমাদের প্রসেস চলছে। এবং টার্কির সাথে আমাদের সামরিক শক্তি বৃদ্ধির একটা প্রসেস কিন্তু চলমান আছে, এবং এই ব্যাপারে কিন্তু সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনার এই অনুষ্ঠানে কিন্তু এর আগের বারও কিন্তু আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম যে অন্তত ওনারা বাংলাদেশকে সামরিক শক্তিতে বৃদ্ধির যেই মনোভাব দেখাচ্ছেন, এটা অত্যন্ত আশাবাদী। তারপরে আমার মনে করেন যে আকাশ প্রতিরক্ষা আমি বললাম, তো এই যে প্রসেসগুলো চলছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভারতের জন্য মারাত্মক রকমের অস্বস্তিকর। যদি আপনার জন্য অস্বস্তিকর হয়, তাহলে আপনি কি করে আপনি আপনার বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে পারেন? বাংলাদেশ যদি আপনার যদি সত্যিকারের বন্ধু রাষ্ট্র হয়, তাহলে তো আমি তো বলবো যে আপনি বিশ্বের প্রথম দিকের একজন সামরিক শক্তিধারী। আপনার তরফ থেকে আপনি আমাকে কি সহযোগিতা দিয়ে আপনি স্ট্রং করেছেন? আপনি কি চান যে আপনি মহা স্ট্রং হয়ে থাকবেন, মহাশক্তিধর হয়ে থাকবেন, আপনার বন্ধু একজন নিরীহ এবং ছাপোষা হয়ে থাকবে? সুতরাং এখানে একপেশে বন্ধুত্ব, এটা আসলে বাংলাদেশ কখনোই চায় নাই। চেয়েছে শুধুমাত্র একটা দল, যে দলটাকে ওনারা ব্যাক করেছেন, এখনো করছেন, এবং চাচ্ছেন যে ওনারা যদি যাতে আসেন। সুতরাং এ ধরনের একপেশে বা এক চোখে দেখা যে নীতি ভারত অবলম্বন করে, সেই নীতিটা কখনো আসলে বাংলাদেশের জন্য কিন্তু বন্ধুত্বপূর্ণ নীতি হতে পারে না। এখন এই নবনির্বাচিত ডিপ্লোম্যাটস উনি যেই মন্তব্যটা করেছেন, এটা তো ডিপ্লোমেসির নর্মসকে সম্পূর্ণভাবে ভায়োলেট করে, কোনো সন্দেহ নাই। সুতরাং এই ডিপ্লোমেসির
যে ভায়োলেশন বা নর্মস ভায়োলেশনের জন্য ডেফিনেটলি বাংলাদেশ সরকারের ওনার কাছ থেকে এই ধরনের একটা স্টেটমেন্ট চাওয়া উচিত। আমি জানি না এ ব্যাপারে চাবেন কিনা, কারণ বর্ডার কিলিং এর ব্যাপারেই যেখানে প্রতিদিন বর্ডারে আমাদের পুশিনের ঘটনা ঘটতেছে, ইভেন সামটাইমস হঠাৎ হঠাৎ করে বিভিন্ন ধরনের কিলিং এর ঘটনা ঘটতেছে। সাম্প্রতিক সময় জাস্ট পুশিনটা যখন চলমান আছে তখন অবশ্য কিলিংটা অফ আছে, কিন্তু আমরা খুব সারপ্রাইজিংলি দেখেছি এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের কিন্তু সংসদ থেকে শুরু করে কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে কিন্তু কোথাও কিন্তু আলোচনা হচ্ছে না। শুধুমাত্র আলোচনা যা কিছু আছে বিভিন্ন ধরনের টকশো গুলোতে, এবং যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন কিংবা যারা অ্যানালাইসিস করেন কিংবা কিছু নিউট্রাল কিছু মিডিয়া আছেন, তারা শুধুমাত্র এই পুশিনটাকে কভার করছেন। বাট আমি বলবো যে এটাকে ব্যাপক হারে স্টেট লেভেলে গভর্নমেন্টের তরফ থেকে ডিপ্লোমেসি লেভেলে কূটনৈতিক পর্যায়ে কিন্তু পুশিনের ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কিন্তু ব্যাপক কোনো ধরনের আলোচনা দেখতে পাচ্ছি না। সুতরাং আমার থেকে মনে হয় যে এই যে একটা খুবই একটা বাজে একটা এক্সাম্পল, এই যে পুশিনের ঘটনাটা উইদাউট এনি রিজন, যেখানে এই লোকগুলো খুবই মানে ওয়েল ডিফাইন্ড যে তারা কখনোই বাংলাদেশের নাগরিক না। হ্যাঁ, ডেফিনেটলি কেউ যদি বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে এবং যদি বাংলাদেশ থেকে নাগরিক হয়ে থাকে, সেটাকে আপনার একটা প্রসেসের মাধ্যমে হয়তোবা বাংলাদেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আপনি সেটা করতে পারেন। আর এই প্রক্রিয়াটা আপনি আমাদের তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করার মাধ্যমে কিন্তু শুরু করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আমরা প্রত্যেকটা কাজের একটা উদ্বোধন করি না, তো শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর মাধ্যমে উদ্বোধন করেন না কেন? আরো তো অনেক নেতা নেত্রীরা আছে আওয়ামী লীগে যারা কলকাতায় বা বিভিন্ন জায়গায় পালায় আসে, তাদেরকেও আপনারা বাংলাদেশে ফেরত পাঠান, মোস্ট ওয়েলকাম। আপনি যদি পুশিং করতে চান তাহলে পুশিংটা প্রপারলি করেন। শুধুমাত্র ওই যে ছাপোষা বর্ডারে কিছু লুঙ্গি গেঞ্জি পরা লোকজনদেরকে 80 বছর বৃদ্ধ বয়সে যিনি না খেয়ে কিন্তু বর্ডারে কিন্তু পড়ে আছেন, এই ধরনের পুশিং করে কিন্তু শুধুমাত্র এটা কিন্তু একটা বিদ্বেষমূলক আচরণ। সুতরাং একদিকে আপনি বিদ্বেষমূলক আচরণ করবেন, একদিকে আপনি আমাকে মাথা তুলে দাঁড়াতে দিবেন না, একদিকে আপনি আমার যে কোনো ধরনের ডেভেলপমেন্টে আপনার অস্বস্তি থাকবে, অন্যদিকে আপনি একই আকাশ একই বাতাস, চলেন আমরা একসাথে হয়ে যাই, চলেন আমরা কোলাকুলি করি। হ্যাঁ, এ সমস্ত কবিতা এগুলো ভাই শেষ। এগুলো একটা সময় ছিল, একটা সময় আপনারা বলেছেন, অনেকে বাহাবা দিয়েছে, আপনাদেরকে সমর্থন দিয়েছে। আমার মনে হয় এখন আপনাদের সময় খারাপ, সুতরাং একটু কথাবার্তা একটু সাবধানে বলেন। আমার মনে হয় যদি সাবধানে যদি না বলেন, তাহলে বাংলাদেশের মানুষ এখন অন্তত যে পরিমাণ সচেতন, আমি তো সবসময় বলে এসেছি যে আমরা জুলাইটাকে কিন্তু আমরা হারিয়েছি, কিন্তু জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে দেশপ্রেমের যে একটা বীজ বপন হয়েছে, কিংবা বাংলাদেশের মানুষের যে সত্যিকারের স্বাধীনতাটা কোন জায়গায়, অর্থাৎ একটা দেশ কিন্তু আমরা স্বাধীন হয়েছিলাম, একটা ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু স্বাধীনভাবে বেঁচে থাকার যে আনন্দ, যে স্বাদ, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই পায় নাই। সবসময় আমরা কোনো না কোনো জায়গায় আমরা কিন্তু পরাধীন হয়েছিলাম। আমাদের সিদ্ধান্ত, আমাদের কার্যক্রম, আমাদের কাজ, কৃষ্টি, কালচার সবকিছুতে কিন্তু আমরা কিন্তু সাপ্রেসড হয়েছিলাম। এই সাপ্রেসডের অন্যতম কারণ ছিল কিন্তু এই ভারত। সুতরাং তারা যদি এখন আবার আমাকে হঠাৎ করে, তাদের এখন যখন সময় খারাপ, তাদের এখন যখন দেখা যাচ্ছে যে তারা খুব বেশি একটা কাবু করতে পারছেন না, বাংলাদেশ এখন বিভিন্ন স্ট্র্যাটেজিক লেভেলে বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাটিক পর্যায়ে বিভিন্ন সামরিক শক্তি, আকাশ প্রতিরক্ষা বলেন কিংবা পানি বলেন, সমস্ত জায়গায় যখন ন্যায্য হিস্সা আদায়ের জন্য যখন স্ট্রং ডিসিশন নিচ্ছে, কিংবা সামনের দিনগুলোতে যখন আরো কিছু ডিসিশন আসবে যেগুলো হয়তো তাদের বিপক্ষে যাবে, এই সময়ে কিন্তু আমি মনে করি আমাদেরকে ডাইভার্ট করার জন্য কিংবা আমাদের উপর একটা অলিখিত একটা অদৃশ্য একটা চাপ তৈরি করার জন্য আমার মনে হয় এই বিষয়গুলোকে এভাবেই উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে আনতেছেন। ওই যে বললাম আমি, উনি কিন্তু ডিপ্লোম্যাটস না, উনি কিন্তু পলিটিক্যাল পার্সন, উনি কিন্তু সাবেক বিজেপির মন্ত্রী। সুতরাং উনি কিন্তু একটা এজেন্ডা নিয়ে এসছেন, এবং এই এজেন্ডাই হচ্ছে গিয়ে পলিটিক্যালি উনি কিন্তু বাংলাদেশের ইস্যু ক্রিয়েট করে, আনরেস্ট ক্রিয়েট করা, যাতে করে সামনে আমাদের যেই স্টেপগুলো আছে, বিভিন্ন অভিন্ন পানি চুক্তির বিভিন্ন ধরনের, সেটাকে নবায়ন থেকে শুরু করে পদ্মা তিস্তা সহ শুরু করে বিভিন্ন ধরনের সামরিক শক্তি, এই টোটাল আমাদের যে এগিয়ে যাওয়ার যে পথ চলা, সেই পথ চলাটা মাঝখানে আপনাকে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলে দিচ্ছে। আমি কি যাব, ও তো আমাকে এরকম করছে, আমি কি ওই কাজটা করব? ডেফিনেটলি সামনে আপনি এই কথাটা বলছেন, পেছনে কিন্তু রাত্রেবেলা কিন্তু আবার কিন্তু আপনি কিন্তু বর্ডারে কিন্তু ভিন্ন আচরণ করছেন, ব্যাকডোরে কিন্তু আপনি কিন্তু আমার সাথে কিন্তু আপনি আপনার পিঠ দেখাচ্ছেন, আমার উপরে গুলি চলছেন। পৃথিবীর এমন কোন দেশের বর্ডার কি আছে? আমার জানা নাই, আমার সমালোচকরা হয়তো স্যার আপনারা আমাকে কারেকশন দিতে পারেন, পৃথিবীর এমন কোন দেশের বর্ডার আছে কিনা যে দেশের বর্ডারে বাংলাদেশ ভারতের মতো নির্বিচারে পাখির মধ্যে গুলি করে মারা হয়? আমার জানা মতে নাই, এমন কোনো বর্ডার নাই। ডেফিনেটলি প্রত্যেকটা দেশের বর্ডারের একটা নিয়ম নীতি আছে, কেউ যদি ক্রস করে আপনি তাকে ধরবেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনিও তো বর্ডার ক্রস করে গিয়েছিলেন, তাকে তো গুলি করা হয়নি, তাকে নিয়ম নীতি অনুসারে কোথায় যেন রাখা হয়েছিল, কি হয়েছিল গুম হয়েছিল নাকি উনি শিলংয়ে কোথায় রেস্ট হাউসে ছিলেন, সেটা হতো অন্য বিষয়। কিন্তু
প্রত্যেকটা নিয়ম কানুন আছে। আপনি সেখানে আইনানুগ মামলা হবে, আদালত হবে, তাকে বাংলাদেশের কাছে আবার হস্তান্তর করবেন। কিন্তু গুলি করে মারার মতো কোনো নিয়ম পৃথিবীর কোনো বর্ডারে নাই। সুতরাং এটা কোন নর্মসে এই কাজটা করা হয়, এটা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে স্ট্রংলি এটাকে আমি প্রোটেস্ট করছি। এবং আমাদের গভর্নমেন্ট যদি স্ট্রংলি প্রোটেস্ট না করে, তাহলে কিন্তু বিগত সরকারগুলো যেরকম এটার জন্য কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছিল জনগণ কর্তৃক, এই সরকারকেও কিন্তু সেই ধরনের একটা কনসিকুয়েন্স কিংবা এইভাবে কিন্তু ক্রিটিসাইজ করা হবে। সুতরাং আমি আমার শেষ বক্তব্য দিয়ে যদি আমি এ পর্ব শেষ করি, যে ভারতের নবনিযুক্ত যে ডিপ্লোম্যাটস হাই কমিশনার, উনি যে মন্তব্য করেছেন, এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের স্বাধীনতার বা আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সেটার পরিপন্থী, এবং বাংলাদেশের যে প্রত্যেকটা দেশের স্বাধীনতার প্রতি যেটা সম্মান প্রদর্শন করা সেটার পরিপন্থী। আমি যদি ওনাকে যদি আরেকটা প্রশ্ন করি, এই দক্ষিণ অঞ্চলে সার্ক আজকে কেন ইনঅ্যাক্টিভ? যদি আপনি এতই শক্তিশালী হতে চান, তাহলে আপনি সার্ক কেন আপনার কারণে ইনঅ্যাক্টিভ? শুধুমাত্র ভারতের কারণে আজকে এই সাউথ এশিয়ান রিজিওনাল কর্পোরেশন অ্যাসোসিয়েশন, এই সার্ক আজকে ইনঅ্যাক্টিভ শুধুমাত্র ভারতের কারণে। সুতরাং তার সম্পর্ক পাকিস্তানের সাথে ভালো না, তার সম্পর্ক নেপালের সাথে ভালো না, তার সম্পর্ক শ্রীলঙ্কার সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না। এখন উনি আসছেন বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে। আরে ভাই, আপনি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারলেন না। বাংলাদেশ এমন মহব্বত, কি এমন মধু বাংলাদেশে আছে যে শুধু বাংলাদেশের সাথে আপনার শুধু কোলাকুলি করতে হবে? ভাই, আমি আপনার সাথে কোলাকুলি করতে রাজি না। আপনি আপনার দূরত্ব মেনটেন করেন, আমি আমার জায়গায় মেনটেন করি। বন্ধুত্বের জায়গায় থাকবে, বাণিজ্যের জায়গায় থাকবে, ন্যায্য ঈর্ষার জায়গায় থাকবে। কিন্তু দাদাগিরি, আপনি প্রভু, আমি আপনার অধীনে থাকবো, এইরকম মনোভাব নিয়ে যদি আপনি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ান, এরকম বন্ধুত্ব আমরা নিতে রাজি না। ডেফিনেটলি আমার অনেক বন্ধু আছেন যারা বিভিন্ন আওয়ামী লীগের সমর্থন করেন, আওয়ামী লীগের কথা বলেন, তারা সবসময় খুব বেশি প্রেস করেন, তারা আমাদেরকে দেশ দিয়েছে, তারা আমাদেরকে দিয়ে দিয়েছে, তাদের কথা শুনতে হবে। ভাই, আমার ভারত বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে মুক্তিযুদ্ধের সময়, ডেফিনেটলি দে হ্যাড সাম ইন্টেনশন, কোনো সন্দেহ নাই। এবং তারা সেটা বিনিময়ে যে পরিমাণ তারা লাভ করেছে, যে পরিমাণ তারা বেনিফিট তারা নিয়েছে এবং নিচ্ছে এবং নেওয়ার পরিকল্পনা আছে। সুতরাং একটা কথা আছে বাংলায়, যে দান প্রতিদান চায় সে দান না। সুতরাং ভারত আমাদেরকে যেই হেল্পটা করেছে, সেটা তারা তাদের প্রতিদান নেওয়ার জন্য করেছে, তারা কিন্তু নিঃস্বার্থভাবে করে নাই। সুতরাং আমি এটাকে আমি সাহায্যের চেয়ে আমি বলবো যেটা একটা কূট বুদ্ধি ছিল তাদের। সুতরাং আমি অস্বীকার করছি না তাদের হেল্পটাকে, বাট তাদের হেল্পের পেছনে কিন্তু একটা উদ্দেশ্য খারাপ ছিল। সুতরাং যে দান প্রতিদান চায়, সে দানকে আমি দান হিসেবে অ্যাকসেপ্ট করতে রাজি না। এবং এই ডিপ্লোম্যাটসের এই বক্তব্যটাকে আমি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। আপনি আমার দেশের স্বাধীনতার, আমার দেশের জনগণের যে সার্বভৌমত্ব, সেই জায়গায় আপনি হস্তক্ষেপ করেছেন। আপনার এই আহ্বান আমরা নিতে রাজি না। আমাদের যদি শক্তি করতে হয়, আরো অনেক শক্তি আছে, আরো অনেক বিশ্বের অনেক শক্তি আছে, তাদের সাথে আমরা করব। আর আপনারও যদি শক্তিশালী হতে হয়, আপনি আরো আমাদের চেয়ে আরো বড় শক্তিশালী দেশের সাথে আপনি করেন, পাকিস্তানের সাথে আপনি জোটবদ্ধ হন। ভাই, পৃথিবী আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। সুতরাং ভারত, আপনি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেন, হিসেবে আবির্ভূত হন। আমরা এমনটাই কামনা করছি। আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে আমাদের মতো করে আমাদের সামনে এগোতে দেন। আমরা আমাদের বন্ধুত্ব করে আমাদের সিদ্ধান্তে আমরা সামনে আগাবো।